সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। এই প্রশ্নপত্রের এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে, সেখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখে নিই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রটি। তো দেখো, ক্লাস 9 তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে 1 নম্বর যে অধ্যায় গ্রহরূপে পৃথিবী। ঠিক আছে, এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পৃথিবীর গতিসমূহ। ঠিক আছে, তো প্রাকৃতিক ভূগোল থেকে এই দুটি অধ্যায় রয়েছে। এরপর আঞ্চলিক ভূগোল থেকে হচ্ছে ভারতের সম্পদ, যেটা হচ্ছে 7 নম্বর অধ্যায়। ঠিক আছে, আর থাকবে তোমাদের মানচিত্র, যেটা হচ্ছে ভারতের সম্পদ। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের মানচিত্র দেওয়া হবে 5 নম্বরের মানের, 5 নম্বর দেওয়া থাকবে। ঠিক আছে, 5টি দেওয়া থাকবে, 1 নম্বর করে মান থাকবে, টোটাল 5 নম্বর। ঠিক আছে, তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। তো এখানে দেখো, তোমাদের 40 নম্বরের প্রশ্ন সাধারণত দেওয়া হবে ফার্স্ট ইউনিট টেস্টে এবং 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ঠিক আছে, তো 1 নম্বর দেখো, গ্রহরূপে পৃথিবী এই যে অধ্যায় রয়েছে, এখান থেকে তোমাদের 2টি এমসিকিউ দেওয়া থাকবে। এরপর পৃথিবীর গতিসমূহ, এখান থেকে থাকবে 2টি এমসিকিউ প্রশ্ন। ভারতের সম্পদ, সেখান থেকেও থাকবে 3টি এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, টোটাল 7টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান 1 নম্বর করে। ঠিক আছে, সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। এরপর দেওয়া থাকবে তোমাদের এসিকিউ প্রশ্ন 1 নম্বর মানের। ঠিক আছে, প্রথম যে অধ্যায় সেখান থেকে থাকবে 2টি, এরপর অধ্যায় থেকে 3টি থাকবে, আর ভারতের সম্পদ সেখান থেকে 3টি দেওয়া থাকবে। ঠিক আছে, টোটাল 8টা দেওয়া থাকবে এসিকিউ প্রশ্ন 1 নম্বর মানের। এরপর 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 3টি প্রতিটি অধ্যায় থেকে। ঠিক আছে, তো 3 × 6 নম্বর, আর 3 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি, 3 × 9 নম্বর, আর একটা তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, 2টি সাধারণত দেওয়া থাকবে, 5 নম্বর, আর 5 নম্বর থাকবে তোমাদের ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, এভাবে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই। দেখো, প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 7টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের প্রথমেই, এগুলো থেকে সঠিক উত্তর যেটা হবে বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার 1-এ কী দেওয়া আছে, নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, নরওয়ে, জাপান না শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি কী হবে, নরওয়ে। নেক্সট হচ্ছে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কর্কট ক্রান্তি রেখায়, সুমেরু বিন্দুতে, নিরক্ষরেখায় না কুমেরু বিন্দুতে। তো সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষরেখায়। এরপর হচ্ছে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হীরাকুদ, ফারাক্কা, মাইথন না পাঞ্চেত। উত্তর হবে এখানে ফারাক্কা। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মতবাদের প্রবক্তা ছিলেন কোপার্নিকাস, অ্যারিস্টটল, ব্রুনো না ব্রাহে। সঠিক উত্তরটি এখানে হবে অ্যারিস্টটল। পরের প্রশ্নগুলো দেখো, 5 নম্বর দেখে, সারা বছরই প্রায় দিন রাত সমান নিরক্ষীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে না কুমেরু অঞ্চলে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট হচ্ছে ভারতের একটি কয়লা খনি অঞ্চল নয়, রানীগঞ্জ, ঝরিয়ান, সিঙ্গারেনি না বাদাম পাহাড়। সঠিক উত্তর হচ্ছে বাদাম পাহাড়, যেটা ভারতের কোনো কয়লা খনি নয়। এরপর সমুদ্রে মাছ স্থায়ী সম্পদ, পূরণশীল সম্পদ, মানবিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। সমুদ্রের মাছ এটা হচ্ছে একটি পূরণশীল সম্পদ। ঠিক আছে, প্রশ্ন দেখো, 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের দাগে দেওয়া আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো। তো এখানে নাম্বার 1-এ কী দেওয়া আছে, তামিলনাড়ুর নেভেলি, ঠিক আছে, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা ক্ষেত্র, এটা হবে ঠিক। এরপর অনসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। এটা হবে অসত্য বা ভুল। ঠিক আছে, কারণ অনসুর অবস্থান এটা হচ্ছে কি 15,20,00,000 কিলোমিটার, যেটা সেটা হচ্ছে সেটা হলো অপসুর অবস্থান। ঠিক আছে, আর অনসুর অবস্থান কত হয় 14,70,00,000 কিলোমিটার হয়। ঠিক আছে, দূরত্ব পৃথিবী থেকে সূর্যের। এরপর হচ্ছে নাম্বার 3, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 40,000 কিলোমিটার। এটা হবে ভুল। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, ক্ষয়ের দাগে 1 × 3 = 3। নাম্বার 1-এ দেওয়া আছে জলবিদ্যুৎ এক প্রকার ড্যাশ সম্পদ। তো জলবিদ্যুৎ হচ্ছে এক প্রকার অফুরন্ত সম্পদ। নাম্বার 2-এ দেওয়া আছে পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল। তো পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল কি, সর্বোচ্চ অঞ্চল হচ্ছে মাউন্ট এভারেস্ট। 3 নম্বর দেখে 4 জুলাই কক্ষপথে পৃথিবীর অবস্থানকে ড্যাশ বলে। কি বলা হয়, এটাকে বলা হয় অপসুর অবস্থান বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, গয়ের দাগে 2-1 কথায় উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 1 × 2 = 2। নাম্বার 1-এ দেওয়া আছে ব্যবহারে ফুরবে না এমন সম্পদকে কি বলে। তো এরকম সম্পদকে বলা হয় অফুরন্ত সম্পদ। ঠিক আছে, নাম্বার 2, এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে, দুটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। দামোদর উপত্যকা কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত। আমরা উত্তর লিখব কয়লা সম্পদের জন্য বিখ্যাত। পরটা হচ্ছে ভূপৃষ্ঠের কোথায় সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়। উত্তর লিখব নিরক্ষীয় অঞ্চলে।
ওকে, এরপর হচ্ছে অথবা দিয়ে দেওয়া আছে মহাবিষুব কোন তারিখে হয়? উত্তর কি হবে না 21শে মার্চ তারিখে মহাবিষুব হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেওয়া আছে নিশীথ সূর্য কি? উত্তর লিখব নিশীথ সূর্য হচ্ছে প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতি এবং মেরুরেখার হেলানো যেটা হচ্ছে 66.71 ডিগ্রি কোণে, ঠিক আছে, এই অবস্থানের জন্য 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই 6 মাস সুমেরুতে, ঠিক আছে, যার অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং তার আশেপাশে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের উত্তর সীমান্তের হামারফেস্ট বন্দর, যেটার অক্ষাংশ হচ্ছে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ, ঠিক আছে, সেখান থেকে গভীর রাতেও দূরে উত্তর মেরুর আকাশে সূর্য দেখা যায়। একে নিশীথ সূর্য বলে, ঠিক আছে। আর নিশীথ সূর্যের দেশ কাকে বলে না এজন্য নরওয়ের হামারফেস্ট বন্দর এবং তার আশেপাশের জায়গাসমূহকে বলে নিশীথ সূর্যের দেশ, ঠিক আছে। তো এই হচ্ছে নিশীথ সূর্য এবং নিশীথ সূর্যের দেশ। এরপর 3-এর 2 নম্বর এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? উত্তর লিখব সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করে চলেছে। সেই জন্য আমরা প্রত্যহ সকালে পূর্ব দিকে সূর্যকে উদয় হতে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত যেতে দেখি। দৈনিক বা প্রতিদিন আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। নাম্বার 2 হচ্ছে জিপিএসের যে কোনো দুটি ব্যবহার লেখুন। তো জিপিএসের ব্যবহার 1 নম্বর হচ্ছে অবস্থান নির্ণয়। জিপিএসের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। 2 নম্বর হচ্ছে দিক নির্ণয়। জিপিএসের সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে। ওকে, এরপরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে দিগন্ত রেখা বলতে কি বোঝেন? তো কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে। যে কাল্পনিক রেখায় আকাশ মিশছে বলে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে। 3 নম্বর দেখে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? তো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে নিরপেক্ষ উপাদান কাকে বলে? তো পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা পদার্থ সম্পদ নয়, আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সব সামগ্রীকেই নিরপেক্ষ উপাদান বলে, ঠিক আছে। তো এগুলো গেল তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 নম্বর মানের প্রশ্নগুলো 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে। 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। নাম্বার 1 দেওয়া আছে আবর্তন গতি না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না, ব্যাখ্যা করো, ঠিক আছে, অথবা অপসুর ও অনসুর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য করো। 2 নম্বর হচ্ছে অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহগুলির মধ্যে পার্থক্য করো, অথবা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর এক থাকে না কেন, ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো, অথবা পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। এরপর 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে তোমাদের। প্রথমে দেওয়া আছে নাম্বার 1 পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ দাও, আর 2 নম্বর হচ্ছে উদাহরণ সহ সম্পদের শ্রেণী বিভাগ করো। যে কোনো একটি এখান থেকে তোমাদের লিখতে হবে 5 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে নাম্বার 6 প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। নাম্বার 1 দেওয়া আছে পশ্চিম ভারতের লিগনাইট খনি, ঠিক আছে। নাম্বার 2 দেওয়া আছে একটি পারমাণবিক শক্তি উৎপাদক কেন্দ্র, একটি বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র, একটি তৈল খনি। এরপর হচ্ছে পূর্ব ভারতের একটি কয়লা উত্তোলক কেন্দ্র, ঠিক আছে। এর 5টা দেওয়া আছে তোমাদের, এগুলো যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে। ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।